নমস্কার, আমি অনুশ্রী। রিমি রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের মেনুতে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি বানানোর জন্য এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি। খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যেহেতু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের সাইজটা খুব একটা বড় নয় সেটা বুঝতে পারছি, কিন্তু কর্তামশাই বললেন আর কি যে মালাইকারি একটু বানাও। তো অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো পরিমাণে, তো বললো একটু মালাইকারি বানানোর জন্য। তো এবারে বাজার থেকে এভাবে মানে বেছে পরিষ্কার করেই নিয়ে এসেছে। আমি বাড়িতে একটু সামান্য আর একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নাহলে বাজার থেকে মোটামুটি এরকম পরিষ্কার করেই দিয়েছিল। তো যেহেতু মানে মালাইকারি বানাবো আর চিংড়ি মাছের সাইজটা আর একটু বড় হলে ভালো হতো, তো তা ভাজলে কিন্তু এটা একদম মানে গুটিয়ে যাবে চিংড়ি মাছটা। তো তার জন্যই এটার একটা আমি ব্যবস্থা করব। যাই হোক, এদিকে সর্ষের তেল দিয়ে মালাইকারিটা যেহেতু বানাবো, তো কড়াই ভালো করে গরম করে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে থাক, ওদিকে চিংড়ি মাছগুলোর একটা ব্যবস্থা করে চলুন। তো চিংড়ি মাছগুলো যেহেতু মালাইকারি বানাবো, তো যাতে চিংড়ি মাছগুলো একটু সোজা সোজা থাকে, কারণ জানি যেহেতু খোসা ছাড়ানো হয়ে গেছে, তেলে দিলেই কিন্তু গুটিয়ে যাবে, সেটা খুব একটা ভালো লাগবে না। তো দেখতে যাতে ভালো লাগে তার জন্য আমি এখানে টুথপিক ইউজ করছি। টুথপিক দিয়ে মাছগুলোকে একটু সোজা করে রাখার চেষ্টা করব যাতে দেখতেও ভালো লাগে। তো এই টুথপিকগুলোকে আমি সারা রাতই জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলা এখন আমি এটা ইউজ করছি। তো আগের দিন রাতেই কিন্তু আমি টুথপিকগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এবার একটা একটা করে এখন এই কাঠিগুলোকে চিংড়ি মাছের পেটের মধ্যে ভালো করে গেঁথে দিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো ভাজার পরেও একদম গুটিয়ে না যায়, যাতে এরকম লম্বা লম্বা সোজা সোজা থাকে, দেখতেও ভালো লাগে। তো এক এক করে এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। অনেকগুলোই চিংড়ি মাছ, সবগুলো তো একসাথে দিলে হবে না, তো কিছু কিছু করে দিচ্ছি। আর খুব বেশি চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না, একদম হাই ফ্লেমে রাখলে কী হবে, চিংড়ি মাছটা তাড়াতাড়ি কিন্তু মানে শক্ত হয়ে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে করেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে করে ভেজে নেব। খুব বেশিক্ষণ করে আমি ভাজবো না। এদিকে চিংড়ি মাছগুলো কিছু কিছু করে ভাজা হতে থাক, ততক্ষণে এখানে আমি মশলাটা রেডি করে নিই। মশলার জন্য এখানে নিয়েছি 3টে একটু ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন, আর আদা তো আমার পেস্ট করাই থাকে। তো এগুলোকে সবটাই ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা তো আমার পেস্ট করাই রয়েছে। তো চলুন ঝটপট এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিই। এদিকে ততক্ষণে আমার চিংড়ি মাছগুলো সব দেখুন ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি করে একদম ভাজিনি, মোটামুটি নরম আছে। বেশি শক্ত হয়ে গেলে চিংড়ি মাছের ভেতরে মশলাও ঢুকবে না, আর খাওয়ার সময়ও কিন্তু ভালো লাগবে না খেতে। তো মশলা তো ওদিকে আমার রেডি করা হয়ে গেছে, পেঁয়াজের যে পেস্টটা আমি করে রেখেছি। এখন মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে দিচ্ছি ওই যে পেস্টটা আমি করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় আমি এখানে ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এখন মশলাটা কষিয়ে নেবার পালা। যেহেতু চিংড়ি মাছ ভেজেছি, তো চিংড়ি মাছের অনেকটাই মানে ঘি বেরোয়, তো সেটার জন্য একটু ফেনা ফেনা হয়েছিল। যাই হোক, এদিকে আমি আরেকটা পেস্ট আমি এখানে করে নেব। তো এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে অবশ্যই একবার বানিয়ে আপনারা মানে দেখবেন, এই পেস্টটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়েছি এখানে টক দই, কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে, আর দিয়েছি হচ্ছে গোটা মৌরি। তো এটাকে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নেব। যতক্ষণে এদিকে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমার ওদিকে পেস্টটাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি রঙের জন্য। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা আমার
পেস্টে আমি করেই নিয়েছিলাম। সামান্য একটু নুন আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা একটু মানে মিষ্টি মিষ্টি হবে, যেহেতু মালাইকারি, তো তার জন্য অল্প এখানে আমি একটু চিনিরও ব্যবহার করছি। তারপর তো নারকেলের দুধ আমি দেবই। যাই হোক, মশলাটা এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। একদম মশলা থেকে কিন্তু মানে মশলাটা কড়া থেকে সুন্দর কিন্তু মানে ছেড়ে যাচ্ছে, মানে একদম উঠে উঠে আসছে, মানে কড়ার সাথে কিন্তু লেগে যাচ্ছে না মশলাটা। তো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মৌরি, কালো সর্ষে, সাদা সর্ষে, টক দই আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম, ওটাও আমি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর সময়। তো ভিডিওতে কোনোভাবে আমার ওটা ক্যাপচার করা হয়নি। তো পেঁয়াজের মশলাটা একটু কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণে এদিকে আমি নারকেলের যে দুধের ওটা আমি করে নিচ্ছি। এখানে একটু পাউডার ইউজ করছি, ম্যাগির আমি এখানে কোকোনাট মিল্ক পাউডারটা ব্যবহার করছি। আর এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। যেহেতু নারকেল সবসময় পাওয়া যায় না, তো মালাইকারি তো খেতে ইচ্ছেই হয় মাঝে মাঝে, তো কী আর করা যাবে, নারকেলও সবসময় পাওয়া যায় না, তার জন্য বাজার থেকে কিন্তু এটাই কিনে নিয়ে আসা হয়। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধটা বেশি দিন থাকে না, তো নারকেলের এরকম লিকুইড দুধও কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারেন। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু ওই গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ওটাও দিয়ে দেবো, কারণ যেহেতু মাছের ভেতরেও একটু মশলা যাবে, তো মশলা না গেলে মাছের ভেতরে মানে স্বাদটা অতটা ভালো লাগবে না, মশলাটা ঢুকবে না ভালো করে না কষালে মাছের সাথে। তো মশলা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ কিন্তু পেঁয়াজ রসুনের নেই। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু কাঠিগুলো দিয়েছিলাম, দেওয়ার ফলে কি হয়েছে, মাছগুলো একদম মানে গুটিয়ে যাচ্ছে না, মোটামুটি কিছুটা হলেও মানে সোজা রয়েছে, যেটা কাঠিটা না দিলে যেটা হতো একদম মানে গোটানো টাইপের হয়ে যেত, সেই জিনিসটা একদম হয়ে নেই, কিছুটা হলেও একটু মানে সোজা হয়ে রয়েছে। যাই হোক, আবারও একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হবে। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লো করে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়, মশলাগুলোও যাতে মাছের ভেতর কিন্তু যায়, খেতে যাতে মাছটা জুসি হয়। তো ভালো করে আমি এটা এখন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। বেশি নয়, 2-3 মিনিট মতো রাখলেই হবে। তার জন্যই চিংড়ি মাছটা একদম মানে কড়া ভাজতে বারণ করি, যে একটু হালকা হালকা ভাজা থাকলে কী হবে, মাছের স্বাদটাও কিন্তু ভালো লাগে। বেশি শক্ত হয়ে কড়া হয়ে ভাজা হয়ে গেলে কিন্তু সেটা মাছটা খেতেও অতটা ভালো লাগে না, তার ভেতরে মশলাটাও অতটা ভালো যায় না। তো কিছুক্ষণ পর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে দেখুন মাছটা আমাদের একদম সুন্দর রান্না হয়ে গেছে মালাইকারি। আর এত সুন্দর পুরো রান্নাঘরটা মমো করছিল, মানে ভিডিওটা এডিট করার সময় আমার আবারও জিভে মানে জল চলে আসছিলো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন নামানোর আগে ওপর থেকে আমি ওই যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম গরম জল দিয়ে, ওই পেস্টটা, তো ওটাও আমি এখন ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি আমি ফুটিয়ে নেব। চাপা দেওয়ার দরকার নেই এই সময়, একটু জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে। এবার যেহেতু মানে মালাইকারি, তো একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো এটা তো লাগবেই, তো সেটাও আমি নামানোর আগে দিয়ে দেবো। তো নারকেলের দুধ দেওয়ার পরে আবার ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এখন দেখুন কি সুন্দর মানে কালার একটা ছেড়েছে বা তেলও বেরিয়েছে, সুন্দর রান্না হয়েছে। আর এখন নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে দিলাম। আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এইভাবে মালাইকারি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো টাটা, দেখা হবে নতুন আবারও একটা ভিডিওতে। টাটা।